আজকে আমরা রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দুইটা শিখন ফল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাকে দেখা যায়? না স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না, ভিডিও অফ হয়ে আছে। ভিডিও অফ? ভিডিও অন আছে তো। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। তা আজকে আমরা দুইটা বিষয় শিখব। একটা হলো কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম ও আকৃতি, আর একটা হলো অব্যাও নীতি, কুন্ড ও পলির বর্জন নীতি। তা আমরা দেখি কি কি বিষয় এখানে আছে। তো আমরা প্রথমে অরবিটাল শব্দটা আমরা পরিচিত হয়েছি গত ক্লাসে। তো স্যার অরবিটালকে একটু লেখার ফন্টটা বড় করেন না, দেখা যাচ্ছে না ভালো মতো। দেখা যায় না? আচ্ছা, ওকে। এখন দেখা যায়? অনেক বড় জি হয়ে স্যার, গেছে। এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আরেকটু বড়। তো আমরা অরবিটাল নিয়ে গত ক্লাসে একটু ধারণা পাইছিলাম, কোয়ান্টাম সংখ্যা যখন আলোচনা করছিলাম, বিভিন্ন রকম কোয়ান্টাম সংখ্যা। তো এই অরবিটাল গুলোর শক্তি, অরবিটাল প্রকাশ করার জন্য আমাদের এন আর এল লাগে। এই যে এখানে অরবিটাল প্রকাশ হলো এন আর এল এর প্রতীক। এই যে এইভাবে 1s1, এটা একটা অরবিটাল প্রকাশ। তাই আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে অরবিটালের যে কোনো পরমাণুর এন কোয়ান্টাম স্তরের ব্যাসার্ধ হলো এইটা, মুখস্থ করতে বলছিলাম তোমাদেরকে। হ্যাঁ, এ নট এন স্কোয়ার বাই জেড। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, আর মোট শক্তির যে সমীকরণ সেটাও আমি মুখস্থ করতে বলছিলাম, যে -13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻10, 18 জুল। আর জুল 10⁻18 কে অ্যাট্টো বলে, অ্যাট্টো জুলও বলা যেতে পারে, অ্যাট্টো জুল। আর এল কোয়ান্টাম উপস্তরের শক্তি, এটা একটা সমীকরণ তোমাদের বাইজারের ফিজিক্স বইয়ের মধ্যে দেয়া আছে, এই সমীকরণটা। তো এখানে আমরা যদি আর এর মান বসাই দেই, তাহলে এখানেও আমরা 2.18 × 10⁻⁸ আমরা এটা পাবো। তো এই হিসাব করার পরে দেখা গেল যে এই যে কোনো এনএল উপস্তরে শক্তিটা আসলে এল এবং এন দুইটার উপরেই নির্ভর করে। আর একটু আগে আমি বলছি যে অরবিটাল প্রকাশ করার জন্য আমার এনএল লাগে, তাহলে এন আর এল এর উপরে নির্ভর করছে। এটা আমরা আমাদের যে প্রথম শিখন ফল যেটা দেওয়া আছে, অরবিটালের শক্তি, উপস্তরের শক্তি প্রকাশের জন্য এই সমীকরণটা আমাদের হাতে আসছে। হ্যাঁ, তো এটা আমরা এখন উপস্তরগুলোর শক্তি যে সম্পর্ক, সেই উপস্তরের শক্তির সাথে পারমাণবিক সংখ্যার একটা সম্পর্ক করছে বিজ্ঞানীরা। তারপরে সেই গ্রাফ করছে, গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে একটা মজার বিষয়। এই যে পারমাণবিক সংখ্যা 19, এই 19-এ এই এটা হলো 5s, হ্যাঁ, আর 4p। তো এই 3d এর চাইতে এখানে 4p এর শক্তিটা কম হয়ে গেছে 19-এ। তো এইগুলো এই যে একা বেঁকা হয়ে গেছে রেখাগুলো, এই শক্তির রেখাগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির রেখা তৈরি করা হয়েছে, এটা উচ্চতর শ্রেণীতে করা হয়।
এরকম কাজ। তাই এগুলি করে বিজ্ঞানীরা কিন্তু এই হিসাবগুলো আগেই বের করছেন। পরবর্তীতে এটার জন্য তত্ত্বে দেওয়ার চেষ্টা হয়েছে। এই চেষ্টাগুলো এখন আমরা দেখব। তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা তোমরা পারলে লিখে নাও, একটা মজার একটা অঙ্ক। যে n-তম আর n+1-তম স্তরদ্বয়ের ব্যাসার্ধের পার্থক্য n-1-তম স্তরের সমান হলে n এর মান কত? এটা একটু লিখে রাখতে পারো তোমরা, ওই হিসাবটা করতে পারো n এর মান কত আসবে। যাই হোক, এটা আমাদের পড়ার মধ্যে আছে ব্যাসার্ধ মান নির্ণয় করা। উপস্তরের ছবিগুলো সমারফিল্ডের মতোই হলো উপবৃত্তাকার। এটা আমরা সমারফিল্ড তত্ত্ব অনুযায়ী পাবো। তো এটা আমাদের তো পড়া হয়ে গেছে গত ক্লাসে। আর বিভিন্ন অরবিটালকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা আমরা দেখছি। এই যে আমি অরবিটালকে এস অরবিটালকে একটা ঘর দিয়ে প্রকাশ করতে বলছিলাম। এগুলি অরবিটাল, এস অরবিটাল, এটা এস অরবিটাল, এটা 1s অরবিটাল, এটা 1s এর বাইরে 2s অরবিটাল, এটা 1s 2s এর বাইরে 3s অরবিটাল। এগুলো আমরা অরবিটাল, এস অরবিটাল গুলো বিভিন্ন ভাবে দেখছি, এবং এই যে দুইটা এস অরবিটালের মাঝখানে একটু ফাঁকা জায়গা, এটা বলা হয় নোড। 1s কে বাইরে 2s, 2s এর বাইরে আবার 3s। আমরা এটাকে স্ল্যাশ করেও দেখতে পারি, প্রস্থচ্ছেদ করে। এটা 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, এই ভিতরে এটা 1s, এটা 2s, এটা 3s, মাঝখানে সাদাগুলো হলো তোমার নোড, ওখানে কিছু নাই। আর এভাবে আমরা পি অরবিটাল পাইতে পারি। পি অরবিটাল পাবো হলো তোমার এই এল এর মানের উপরে পি অরবিটাল আসে। পি অরবিটাল তিনটাকে আমরা এরকম তিনটা ঘর দিয়ে দেখাই পাশাপাশি, অথবা এরকম ছবি এঁকে দেখাই। আমাদের হাতে যখন আঁকতে হয় তখন আমরা এইভাবে আঁকি এই পি অরবিটাল। তারপরে ডি অরবিটালের জন্য আমাদের হাতে পি অরবিটাল তিনটা যদি একত্রে দেখাই তা আমরা এইভাবে দেখাবো। হ্যাঁ, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর একসাথে দেখাই। তো এস আর পি অরবিটাল আমরা একসাথে অনেক সময় দেখাইতে চাই, বিশেষ করে যখন মিথেনের সংকরীকরণ দেখানো হয় তখন আমরা এইভাবে দেখাবো, অথবা এইভাবে একটা ঘর আর তিনটা ঘর একসাথে দেখাবো। তো এইভাবে অরবিটাল গুলো একত্রে দেখানো যেতে পারে। আর তোমার এরপরে আসতেছে ডি অরবিটাল। হ্যাঁ, ডি অরবিটালে আমাদের পাঁচটা ঘর একসাথে করে দেখাইতে হয়। আমাদের ডি অরবিটালের ছবি এগুলা বিভিন্ন বইয়ে টই দেওয়া আছে, তোমরা দেখতে পারো। বিভিন্ন ভাবে ডি অরবিটাল দেখানো হয়, এইভাবে হাতে কলমে ছবি এঁকেও দেখানো যেতে পারে। ডি অরবিটালের আকৃতি গুলো তোমরা দেখে নিও কোনটা কোন দিকে আছে। হ্যাঁ, ছবির সাথে মিলায় মিলায় দেখবে। আর ডি অরবিটালের নাম দেওয়া আছে, নামগুলো দেখবে। ডি অরবিটাল গুলোকে যদি আমরা পাঁচটা ডি অরবিটাল একত্রে আঁকি এবং 18টা লোব বিভিন্ন দিকে পাবো, 18টা দিকে 18টা লোব। হ্যাঁ, 18টা লোবের হিসাব নিকাশ আমাদের করতে হয়। তাহলে পাঁচটা ডি অরবিটাল, আমাদের হাতে 7টা এফ অরবিটাল আছে, এই 7টা ঘর দিয়ে দেখানো হয়। হ্যাঁ, এই 7টা এফ অরবিটালের ছবি এগুলি। হ্যাঁ, তো এই এফ অরবিটাল তোমাদের আঁকতে হবে না, এই ডি অরবিটাল আঁকলেই হয়। আর একটা পরমাণুকে আমাদের এইখানে অরবিটালের যে শক্তি নির্ধারণ, একটু আগেই আমরা দেখলাম যে শক্তিটা দুইটা রাশির উপর নির্ভর করে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এগুলি কেন হয়, এটা এই যে নিউক্লিয়াস থাকার কারণেই এই স্তর উপস্তর অরবিটাল সব তৈরি হয়ে যায়। নিউক্লিয়াস নাই তো এগুলি কোনো স্তর নাই, উপস্তর নেই, কিচ্ছু নেই। তাহলে নিউক্লিয়াসটাই হলো মেইন বিষয়, নিউক্লিয়াসের চার্জ। আর অরবিটাল সময়ে ইলেকট্রনের অবস্থান নিয়েও চার্জ, তার নিজের চার্জের কারণে অরবিটাল সময়ের শক্তিকে প্রভাবিত করে। আর অন্য পরমাণুর উপস্থিতিতেও অরবিটাল সময়ের শক্তি প্রভাবিত হয়। তাহলে তিনটা বিষয় অরবিটালের শক্তিকে প্রভাবিত করে। এই তিনটা বিষয়ের প্রথম দুইটা আমরা, প্রথমটা তো আমরা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করতে পারতেছি।
এরপরে আসো এই তিনটা বিষয়কে চিন্তা ভাবনা করার জন্য অনেকগুলো বিজ্ঞানী মিলে কাজ করেছেন। কাজ করে একটা তত্ত্ব দিয়েছেন, সেটা হলো নির্মাণ তত্ত্ব। পরমাণু নির্মাণ করা হয় কি করে? ইলেকট্রন বসিয়ে বসিয়ে পরমাণু নির্মাণ করতে হয়। আগে ভিত্তি দিতে হয় নিউক্লিয়াস দিয়ে। নিউক্লিয়াসটা ভিত্তি হলে পরে তারপরে সেখান থেকে তার নিউক্লিয়াস ভিত্তি হওয়ার পরে সে তখন জায়গা তৈরি করে দিবে পরমাণু ইলেকট্রনের জন্য। এই জায়গাগুলোকে আমরা বলি অরবিটাল। সেই অরবিটালে ওঠার জন্য সিঁড়ি তৈরি করবে। সেই সিঁড়ি হলো শক্তির সিঁড়ি। সেখানে ইলেকট্রনগুলো একটা একটা করে বসাইতে হবে। তো ইলেকট্রনগুলো কিভাবে বসবে সেটার জন্য দুইটা কথা বলেছেন বিজ্ঞানীরা, সবগুলো বিজ্ঞানী একত্রে। তো এই জন্য বিজ্ঞানীদের যেহেতু নাম দেওয়া যাবে না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অব্বাউজ। এই অব্বাউ শব্দটা একটা জার্মান শব্দ। এর অর্থ হলো নির্মাণ করা। অনেকেই ভুল করে, অনেকেই দেখি বগুড়ায় অনেক ছাত্ররা কয় অব্বা হলো বিজ্ঞানী। অব্বা কোনো বিজ্ঞানী না, অব্বা হচ্ছে একটা জার্মান শব্দ। হ্যাঁ, যে স্যাররা বিজ্ঞানী বলবে সেই স্যারদের কাছে পড়বা না, তাদের কাছে যাবা না। কারণ যে বিজ্ঞানী, এটা কোনো বিজ্ঞানী নয়, এটা হলো জার্মান শব্দ। এর অর্থ হলো নির্মাণ করা। তাহলে এই অব্বাউ এর প্রথম নীতি হলো যে এন, যে অরবিটালের এন প্লাস এল এর মান কম তার শক্তি কম। আর দ্বিতীয় নীতি হলো একাধিক অরবিটালে এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান কম তার শক্তি কম। এই দুইটা নীতিকে আবার একসাথে আমি এই ময়লারের বইয়ে পাইছি, যে যে অরবিটালে এন প্লাস এল মাইনাস এল ডিভাইড বাই এল প্লাস ওয়ান এর মান কম তার শক্তি কম। হ্যাঁ, এইভাবে লেখা যেতে পারে, এইভাবে লেখা যেতে পারে। তাহলে আমরা দুইভাবে, একটা দুইটা নীতি দিয়ে অথবা সার্বিক নীতি দিয়ে আমরা অরবিটালের শক্তি বের করতে পারি। তো অরবিটালে প্রকাশ করা হয় এটা আমি আগেই বলছি যে এন আর এল এর প্রতীক দিয়ে। হ্যাঁ, তো এইখানে আমি সেই হিসাবগুলো করছি যে এক প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তো এল এর মান 0 আসবে, তখন তার শক্তি এন প্লাস এল এর মান কত হবে। এভাবে 2 নম্বরে আমরা কত পাবো। এখানে একটা জিনিস লক্ষণীয় যে 2p তে যে এটা 3 হয়েছে, আবার 3s এ যে এটা 3 হয়েছে, তাহলে এই দুই জায়গায় 3, তাহলে এই দুইটা 3 এর মধ্যে কোনটাতে আগে কোনটা শক্তি কম হবে। তাহলে এই যে 2 নম্বর নিয়ম যেটা বলছে এখানে, যার এন এর মান দুইটা একাধিক অরবিটালে এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান কম তার শক্তি কম। তো এই অনুযায়ী আমরা এখান থেকে বলতে পারি যে 2p এবং 3s এর মধ্যে 2p এর শক্তি কম হবে। এইভাবে আমরা 3p তে আমরা 4 পাচ্ছি, 4s এ 4 পাচ্ছি, তাহলে 3p আর 4s এর মধ্যে 3p এর শক্তি কম হবে। আবার 3d তে 5 পাইছি, 4p তে 5 পাইছি, আবার 5s এ 5 পাইছি। তো তিন জায়গায় 5 আছে। হ্যাঁ, এই তিন জায়গায় 5 এর মধ্যে তাহলে ইলেকট্রন কোথায় যাবে আগে এই 5 গুলোর মধ্যে? যার এন এর মান কম, মানে 3d তে যাবে। তাহলে 4p এর আগে 3d পূরণ হবে, আর 5s এর আগে 4p পূরণ হবে। তো এইভাবে আমরা শক্তি বের করে করে হিসাব করি। তাহলে এইভাবে তোমরা এই টেবিলটা নিজে নিজে বাসায় তৈরি করবে, লিখে নাও যে এরকম একটা টেবিল যে যার হেডিং হবে এন, এল, এন প্লাস এল। এরকম একটা টেবিল তোমরা নিজেরা তৈরি করবে বাসায়। তৈরি করে এরকম এই অরবিটাল গুলোকে শক্তির ক্রমে সাজাবে। আমি যেমন শক্তির ক্রমে সাজিয়েছি এই যে এখানে। হ্যাঁ, তাহলে শক্তির ঊর্ধ্বক্রম কি আসলো? 1s এর পরে 2s, 2s এর পরে 2p, 2p এর পরে 3s এর শক্তি বেশি, 3s এর পরে 4s, 3p, তারপরে 4s, তারপর 3d, তারপরে 5, 4p। তার মানে 3p পর্যন্ত আমার ঠিক আছে, মোটামুটি আমার ধারণার সাথে মিলে আমরা সবাই এই পর্যন্ত করতে পারি। 3p পর্যন্ত ইলেকট্রন পূরণ হয় কয়টা? 3p পর্যন্ত পারমাণবিক সংখ্যা পাবো আমরা 3p পর্যন্ত পারমাণবিক সংখ্যা কত পাবো? 3p পর্যন্ত আসে হলো 18। এই 18 পারমাণবিক সংখ্যার পরে যে গন্ডগোল শুরু হয়। হ্যাঁ, তাহলে এইখানে গন্ডগোল শুরু হলো, এবং এগুলি দেখো একটাও কিন্তু তোমার ধারাবাহিকভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার কোনো মিল নাই। তো এই তালিকাটা আমাদের মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, যারা মুখস্থ এইভাবে এই 20টা যে
অরবিটাল উপস্তর আছে, এই 20টা উপস্তরের শক্তির ক্রম, বিশেষ করে প্রথম কয়টা বাদ যাচ্ছে, 1 2 3 4 5, 5টা বাদ দিয়ে বাকি যে 15টা আছে, এই 15টার ক্রম আমাদের মুখস্থ রাখতে হবে। 4s এর পরে 3d, 3d এর পরে, এগুলি কি মুখস্থ রাখা যাবে? যদি রাখতে পারো তাহলে হ্যাঁ খুব স্যার, ভালো। পড়তে পড়তেই প্র্যাকটিস হয়ে যায়। পড়তে পড়তে প্র্যাকটিস হয়ে যায়, গুড। আর যদি কারো মনে না থাকে, এর জন্য আমি একটা কবিতা বানাইছি, কবিতাটা পড়ো সবাই। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এই কবিতাটা আমি 1997 কি 98 সালে আমার এক ছাত্রের কাছ থেকে শিখছিলাম। ও এইভাবে মুখস্থ রাখতাম। তাহলে এখানে যা করব দুবার, এস এস, তারপরে পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, তারপরে যত এস আছে বাম থেকে ডান দিকে প্রতিটা এস এর আগে 1 2 3 4 করে 8 পর্যন্ত সংখ্যা বসাবো। তারপরে কি করব, 8 বসানোর পরে তারপরে যে সংখ্যাগুলো বসলো সেগুলি আগের গুলোকে কমাইতে থাকবো। 8 এর পরে 7, 8 এর আগে 7 বসাবো, 7 এর আগে 6 বসাবো, 6 এর আগে 5, আর 7 তো পেয়ে গেছি আগেই, তার 7 এর আগে 6 বসাবো, 6 আগে, তাই এইভাবে করলে মোটামুটি এই সিরিজটা আমরা পেয়ে যাই। মোটামুটি না, সম্পূর্ণভাবেই পেয়ে যাই। তো এটা এটা যারা একটু স্মৃতিশক্তি যাদের কম আছে তারা এটা করতে পারে। যা আমার নিজেরই স্মৃতিশক্তি কম, আমি ছাত্রের কাছে এটা শেখার পরে আমি নিজে এইভাবেই মনে রাখি। হ্যাঁ, তাহলে এইভাবে করতে পারো, অথবা এইভাবে 1s 2s 3s, এইভাবে এস গুলো সব একদিকে লিখে, পি গুলো একদিকে, ডি গুলো একদিকে লিখে, এইভাবে অনেক বইয়ে দেওয়া আছে, এইভাবেও করতে পারো। যেটাই হোক, এটা করবে তোমরা পরীক্ষার খাতা পাওয়ার সাথে সাথে করবে, কারণ যে এটা, এটার উপরে প্রশ্ন হবেই, যেহেতু প্রশ্ন হবেই, তা সো খাতার মধ্যে রাফ জায়গা লিখে সঙ্গে সঙ্গে এটা লিখে রাখবে, এর জন্য আর পরীক্ষার সময় সময় নষ্ট করবে না। প্রশ্ন পাওয়ার পরে সাধারণত সময় নষ্ট হয়ে হয়, এর জন্য এটা রাফ জায়গায় করে নিলে সময়টা অনেক সাশ্রয় হবে। এই জন্য আমি বলি ছাত্রদেরকে যে তোমরা আগে এটা রাফ জায়গায় করে রাখবে এবং পূরণ করে রাখবে। এস এর উপরে এস এ 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, এইভাবে লিখে পূরণ করে রেখে দিবে। এবং এইটা অব্যানীতি অনুযায়ী লিখবে, মানে 4p এর 4s এর পরে যে যে ক্রমে পাবে সেই ক্রমেই লিখতে হবে। তারপর তোমার পারমাণবিক সংখ্যা মনে করে দেওয়া হলো যে 37 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস কি হবে, তাহলে এখান থেকে এই 37 এখানে আছে, 38 এর নিচে 37, তাহলে এখানে 36 এ পরে এখানে একটা দিলে 37 হবে। এটা দিয়ে এটা তুমি দেখে নিলে তোমার রাফ জায়গায় দেখে নেওয়ার পরে তুমি এটা পূরণ করে দিলে 37 নম্বর ইলেকট্রন বিন্যাস কি হলো এস অরবিটালে, তার উপরে যা যা প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আলোচনা। তো এটা সাধারণত আমরা বেশি দূর যাই না পরীক্ষার খাতায়, 100 আমাদের 82 পর্যন্তই দৌড় দেই ছাত্রদেরকে। তারপরেও দেখা যায় যে অনেক স্যারেরা একটু কারসাজি কইরা অনেক বড় বড় পরমাণু দিয়ে রাখে, কিন্তু 120-এর উপরে তো আর কেউ দেবে না। 118 পর্যন্ত তো আমাদের আবিষ্কার হয়েই আছে। তাহলে এই পর্যন্ত একটা তালিকা তোমরা নিজেরা করে রাখবে পরীক্ষা খাতায়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে এই এই পরে যে 37 পর্যন্ত হওয়ার পরে 38 নম্বর বা ওই পরের যে অরবিটাল গুলো আছে এগুলি ইলেকট্রন না থাকলে এগুলি বাদ দিতে হয়, এগুলি লিখতে হয় না। তবে উচ্চতর আলোচনার জন্য এগুলিরও দরকার হয়। এগুলিকে যেগুলিতে ইলেকট্রন নাই কিন্তু অরবিটাল ধারণ করে আছে ওদেরকে বলা হয় ধারণকৃত অরবিটাল। যেমন আমাদের 37 নম্বর মৌলটার 5s এ ইলেকট্রন আসছে, তার মানে 5p, 5d, 5f, এই কয়টা অরবিটাল সে ধারণ করে আছে, এগুলি কিন্তু তার ইলেকট্রন নাই কিন্তু ধারণ করে আছে। মানে যে স্তরে ইলেকট্রন যাবে সেই স্তরে যত অরবিটাল আছে সবগুলো ওই পরমাণুটা ধারণ করে থাকবে। ইলেকট্রন না থাক কোনো সমস্যা নেই, কিন্তু ওই স্তরের সকল অরবিটাল সে ধারণ করে থাকবে, এবং তার ভিতরে যত স্তর আছে ওই স্তরে প্রত্যেকটা অরবিটাল সে ধারণ করে থাকবে। আর যে স্তরে ইলেকট্রন পৌঁছায় নাই সেই স্তরে কোনো অরবিটাল সে ধারণ করে থাকবে না, এটাকে বলা হয় ধারণকৃত অরবিটাল। তাই এটা তোমাদের মাঝে মাঝে লাগবে, বিশেষ করে ফসফরাসের যোজনী ব্যাখ্যা করতে, সালফারের যোজনী ব্যাখ্যা করতে এই ধারণকৃত অরবিটাল গুলো লাগে।
তারপরে সাজিয়ে লিখতে হয়। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখবো। এবং 3 নম্বরে 3D যদিও 4s এ পরে এসছে, কিন্তু 3D তোমার সাজিয়ে লেখা ইলেকট্রন বিন্যাস লেখার সময় 3D আগে চলে যাবে লিখে দেখানোর সময়। হ্যাঁ, যদিও 4 অনেক পরে আসবে ইলেকট্রন বিন্যাসে, কিন্তু যখন তুমি যখন তুমি ইলেকট্রন বিন্যাস খাতায় লিখবে, উত্তর করবে, তখন 4 এই 4 নম্বরের স্তর একসাথে করে দেখাইতে হবে। এইটাই হলো নিয়ম। এইটা নিয়ম পালন করতে হবে তোমাদেরকে। এই বিভিন্ন ইলেকট্রন বিন্যাস আমাদের দেয়া আছে, এগুলো একটু দেখবে। আর এখানে ইলেকট্রন বিন্যাস কি এটা শেষ হয়েছে? ফসফরাসেরটা দেখো তো। 15টা ইলেকট্রন, এখানে কয়টা পাইছে? 2 আর 2 4 আর স্যার P3 হবে। P3 স্যার হবে। 3p3 হবে 3p3। হ্যাঁ, এই তো 3p3 হবে। ভ্যানাডিয়াম এটা শেষ করছে কি ইলেকট্রন বিন্যাস? শেষ করে নাই। তাহলে এটা তোমরা শেষ করে না দিও। স্যার, এখানে অনেকগুলা হবে এখনো। হ্যাঁ, এগুলো অনেকগুলো হবে। এখানে 3D পর্যন্ত আসবে। তো আমাদের ইলেকট্রন বিন্যাস তো লিখলাম। এই ইলেকট্রন বিন্যাসে আমরা বক্স আকারে দেখাই অরবিটাল গুলোকে, এবং অরবিটাল গুলোর শক্তি আমরা দেখলাম, পাইলাম, এবং সেই অনুযায়ী আমরা এটা লিখছি 1s এর পরে 2s, 2s এর পরে 2p, 2p এর পর 3s, 3s এর পরে 4s এর মাঝখানে 3p আসবে, আর 4s এর পরে 4p তে যাওয়ার আগে 3d আসবে, তারপর 4p, 4p থেকে 4d তে যাওয়ার আগে 5s আসবে। তো এইভাবে আমরা অরবিটাল গুলোকে ওই ঘর করে শক্তি অনুযায়ী সাজায় রাখবো, এবং আমাদের ইলেকট্রন বিন্যাস লেখার সময় এইটাকে ব্যবহার করব। তো এইটা তোমরা ইচ্ছা করলে এই ছকটা অব্যাও ইলেকট্রন পূরণ অব্যাও ছক, এই অব্যাও ছকটা তোমরা নিজেরা বাসায় বানিয়ে কাজগুলো করতে পারো। আমি এখানে শক্তির এই রেখাগুলো টেনে টেনে দেখাই দিছি যে কোনটা কোন বরাবর আছে। তো এটা তোমাদের নিজেদের কাজ, বাসায় একটা কাজ এটা তৈরি করবে এবং ইলেকট্রন বসায় বসায় দেখবে। এখন ইলেকট্রন বসাবো কি করে? ইলেকট্রন তো পূরণ হলো, মানে আসলো, তোমার যে কয়টা আসার সেটা তো তুমি ইলেকট্রন বিন্যাস করেই দেখলে যে কয়টা আসলো। তো এগুলি আমরা পলির বর্জন নীতি এদিক দিয়ে আমাদেরকে ধারণা নিয়ে আসতে হবে। তো ইলেকট্রন বিন্যাস লেখার সময় আহ, একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? কয়টা ইলেকট্রন থাকে একটা পরমাণুতে? অসংখ্য। অসংখ্য না। এই 1 নম্বর স্যার পয়েন্টে লেখা, নিউট্রন সংখ্যা 1 নম্বর স্যার পয়েন্টে যতগুলো প্রোটন থাকবে ততগুলো পারমাণবিক সংখ্যা ইলেকট্রন থাকবে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রন গুলো প্রত্যেকটা পলির বর্জন নীতি অনুযায়ী অবস্থান নেবে। পলির বর্জন নীতিতে স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা কোয়ান্টাম সংখ্যা পাবো। পলির বর্জন নীতি বলে কি, যে যে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রূপ সমরূপ হইতে পারে না, একই হইতে পারে না। হ্যাঁ, অনেকেই লেখে সমান হতে পারে না, সমান শব্দটা ব্যবহার করবো না, সমান না, কিন্তু একই হতে পারে না। সেম, ইংরেজি হলো সেম, সেম এর বাংলা কিন্তু সমান না। হ্যাঁ, তাহলে এই সমধর্মী ইলেকট্রন সমধর্মী হতে পারে না, সমস্পিন ধারণ করতে পারে না। এই বিষয়গুলো নানান ভাবে এটাকে বলা যেতে পারে। হ্যাঁ, তা তোমরা এই স্পিন প্রদর্শনে আপ স্পিন, ডাউন স্পিন আমরা প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে দেখাই, এবং অর্ধ তীর চিহ্ন দিয়ে দেখাই। এইভাবে বাম দিকে অর্ধ তীর চিহ্ন, ডান দিকে অর্ধ তীর চিহ্ন, অথবা পূর্ণ তীর চিহ্ন দিয়ে দেখাই। এবং এটা গত ক্লাসে আলোচনা করছি আমরা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের প্রথম 4টা ইলেকট্রনের এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখাতে কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় আমাদের পঞ্চম থেকে। পঞ্চমে আমরা এই ইলেকট্রনটা যে দিব, এটা মানে এইভাবে প্লাস হাফ দিয়ে দিব না মাইনাস হাফ দিয়ে দিব, জিরোতে দিব না ওয়ানে দিব, নানান ক্যাসাল, হ্যাঁ, উপস্তরের। তার এইখানে এইসব ক্যাসাল গুলো দূর করার জন্য বিজ্ঞানীরা এরকম এই তীর চিহ্ন ব্যবহার করেন। হ্যাঁ, তাই এখানে বলো দেখি, এই D8 কনফিগারেশনের এইভাবে ইলেকট্রন দেখানো হয়েছে এই পলির বর্জন নীতি অনুসারে। আর পলির বর্জন নীতি অনুসারে কয়টা অরবিটাল হবে, কতগুলো ইলেকট্রন থাকবে, এগুলি সব হিসাব আমরা গত ক্লাসে দেখেছি। এই হিসাবগুলো গত ক্লাসে দেখানো হয়েছিল। এখন এই ক্লাসে যেটা হবে এটা বলো।
এই যে ডি, এই এই ডিতে 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টা ইলেকট্রন দেখানো হয়েছে, এখানেও 8টা ইলেকট্রন দেখানো হয়েছে। এবং সবগুলোতেই কোয়ান্টাম সংখ্যা দেখা যাচ্ছে যে এটাতে আলাদা আলাদা, মিলে নাই। তাহলে তো সবগুলোই ঠিক আছে পলির বর্জন নীতি অনুযায়ী। কেউ বলতে পারে এইভাবে দেখাবো, কেউ বলবে এইভাবে দেখাবো, কেউ বলবে এইভাবে দেখাবো। তাহলে পলির বর্জন নীতি অনুসারে উক্ত বিন্যাস তিনটা সবগুলোই সঠিক, কিন্তু বাস্তবে কিছু সঠিক না। বাস্তবে কোনটা কোনটা সঠিক না এটা আমরা এখন দেখবো পরে। যেমন এখানে বিন্যাস লেখা হয়েছে ইলেকট্রন গুলো তীর চিহ্ন দিয়ে, মানে স্পিন গুলো এইভাবে লেখা হয়েছে, এইভাবে লেখা হয়েছে। তো এগুলি সবগুলোই সঠিক না? উম, সবগুলো সঠিক হলে তো অনেকগুলো পরমাণু এই বিন্যাস পাওয়া যাবে এবং বিভিন্ন রকম বৈশিষ্ট্য পাওয়া যাবে। তো এখানেও কিছু বিন্যাস লেখা আছে। হ্যাঁ, তো আমরা দেখি এটা নিয়ে কি বলছে বিজ্ঞানীরা। এখানে যে বিষয়টা আসছে সেটা হলো অব্যাবনীতি। তো শিখলাম আমরা, অব্যাবনীতি দিয়ে আমরা কাজটা করছি। এখানে ইলেকট্রন অরবিটাল প্রকাশ, এটা আমরা একটু আগে দেখে আসছি। এইখানে যে বিষয়টা আসবে হুন্ডের বহুত্ব বিধি। এখানে বলছে যে একই শক্তি সম্পন্ন উপস্তরে অরবিটাল সময়ে ইলেকট্রন গুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে। অযুগ্ম ইলেকট্রন গুলো, অযুগ্ম বলতে স্পিন অজোড়া। স্পিন দুইটা একসাথে, বিপরীত স্পিন একসাথে থাকলে তাকে যুগ্ম বলে বা যুগল বলে। আর স্পিন যখন একই দিকে থাকে তখন তাদেরকে অযুগল বলে। তা বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রনকে যুগল বলা হয়। তাহলে একই উপস্তরের সমশক্তি অরবিটাল গুলোতে প্রথমে সমস্পিনে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং এই অরবিটাল সমূহ অর্ধপূর্ণ হওয়ার পর প্রতিটি অরবিটালের বিপরীত স্পিনে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, একটি যুগল তৈরি করবে। অনেক বইয়ে এটা জোড়া লিখছে, আসলে জোড়া শব্দটা ঠিক না। জোড়া হলো ইভেন আর যুগল হলো পেয়ার। আমরা পেয়ার লিখবো, নট ইভেন। হ্যাঁ, তাহলে আমরা যুগল শব্দটা ব্যবহার করাই আমাদের জন্য ভালো। তাহলে যুগল বা যুগ্ম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোকে একসাথে করে দেখাইতে হয়। এটা আমাদের, আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। তো এখানে একটা ইলেকট্রন ঢুকছে, ওকে, এটা কারেক্ট, এটা কারেক্ট। এখানে দেখো সমস্পিনে ঢুকে নাই, অযুগ্ম আছে কিন্তু সমস্পিনে না, তাহলে এটা ইনকারেক্ট, এটা ভুল। স্পিন একই দিকে হওয়া লাগবে, এটা কারেক্ট। এই যে সমস্পিনে ঢুকছে। হ্যাঁ, তাহলে ডি হলো কারেক্ট, আর সি হলো ইনকারেক্ট, বি কারেক্ট, এ কারেক্ট। তাহলে আমরা এইটা ছবি দিয়ে প্রশ্ন করতে পারি যে কোনটি ভুল। তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ। তো এইভাবে কার্বনের ইলেকট্রন বিন্যাসে পিতে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন এইভাবে দেখাইতে হবে, এবং শক্তি দিয়ে দেখালে এইভাবে দেখাইতে হবে। আর আর এটা হলো কিসের? 1 2 3 4 5 6 7 8, মানে অক্সিজেনের। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এটা এইভাবে কারেক্ট। আর 1 2 3 4 5 6 7 8 কিন্তু এটা ভুল, কারণ যে একটা ঘর এখনো সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা ঘর ফাঁকা আছে। যদি ইলেকট্রন তোমার এখানে হলো 4টা। এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, এইভাবে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার এখন প্রশ্ন হলো নতুন একটা বিষয়, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। অনুসিদ্ধান্ত: একই উপস্তরে দ্বিতীয় পরবর্তী ইলেকট্রনের স্পিন তাতে প্রবিষ্ট প্রথম ইলেকট্রনের স্পিনের উপর নির্ভর করে। তার মানে যে ইলেকট্রনটা আগে ঢুকছে তার যে স্পিন হবে, সেই স্পিনের সাপেক্ষে বাকি ইলেকট্রনগুলো যতগুলো পরবর্তী যতগুলো উপস্তরে ওই ইলেকট্রন ঢুকবে তাদের স্পিন নির্ভর করবে। যেমন পঞ্চম ইলেকট্রনের স্পিন হলো -12। হ্যাঁ, তাহলে এটা যদি -12 হয়, তাহলে ষষ্ঠ ইলেকট্রনের স্পিন কি হবে, সপ্তমে কি হবে, অষ্টমে কি হবে, নবমে কি হবে, দশমে কি হবে। তা পঞ্চম ইলেকট্রনটা কোথায় ঢুকে? পঞ্চম ইলেকট্রন ঢুকছে 2p উপস্তরে। তো
তাহলে 2p উপস্তরে 3টা অরবিটাল আছে, তাহলে আরো এখানে মোট 6টা ইলেকট্রন ঢুকবে। তাহলে পি অরবিটালে তিনটির প্রতিটিতে প্রথমে সমস্পিনে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, হুন্ডের বিধি বলছে। তা যেহেতু পঞ্চম ইলেকট্রন স্পিন হলো -12 এবং এর কোয়ান্টাম সেট এটা, যাই হোক এটা -12, তাহলে ষষ্ঠ ইলেকট্রন স্পিন কি হবে? এটাও -12 হবে, কারণ সম স্পিনে ঢুকবে। সপ্তম ইলেকট্রন স্পিনও -12 হবে, কারণ যেটা সম স্পিনে ঢুকবে। অষ্টম ইলেকট্রন স্পিন +1 হয়ে যাবে, কারণ যে অর্ধপূর্ণ হয়ে গেল 3টা অরবিটাল এই 3টা ইলেকট্রন দিয়ে। তারপরে তোমার নবম ইলেকট্রন তখন হয়ে যাবে উল্টাটা এরকম, এবং এদের কোয়ান্টাম সংখ্যা সেট এটা। এখানে অবশ্য ছবি এঁকে দিলে ভালো হইতো। হ্যাঁ, তোমরা একটু ছবিটা এঁকে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। পঞ্চম ইলেকট্রনের জন্য ছবি, ষষ্ঠ ইলেকট্রনের জন্য ছবি, সপ্তম ইলেকট্রনের ছবি, এরকম করে এই যে এইভাবে ছবি আঁকতে পারতে, বা এইভাবে বক্স করে করে ছবি আঁকে নিতে পারতে, তাহলে এটার উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম করে আমরা 13তম ইলেকট্রনের স্পিন +1/2 হলে 14, 15, 16, 17, 18তম স্পিন কি হবে এরকম প্রশ্ন করতে পারি। আবার 21তম ইলেকট্রনের স্পিন -1/2 হলে 22তম, 23তম, 21তমটা যেহেতু ডি অরবিটালে ঢুকে, তাহলে 22, 23, 24, 25 এভাবে 30তম, ডি তে মোট 10টা ইলেকট্রন থাকে। তো এখানে কি হবে? আবার এখানে 24তমতে যে একটা ব্যতিক্রম ঘটবে, 25তমতে একটা ব্যতিক্রম ঘটবে। যারা চিন্তাশীল তারা চিন্তা করে বের করবা। 29তমতে একটা ব্যতিক্রম ঘটবে, 30তম একটা ব্যতিক্রম ঘটবে। ব্যতিক্রমটা কোথায় ঘটবে, কেন ঘটবে? তার উত্তর হলো আমরা দেখব। এখন তাহলে কি দাঁড়ালো? হুন্ডের বিধি অনুযায়ী কোনটা ঠিক হলো? এখন এই তিনটার মধ্যে একটু আগে তো আমরা দেখছিলাম যে এখানে 3টা সম্ভব পল্লীর বর্জন নীতি বলে, আর হুন্ডের বিধি কি বললো? 3 নাম্বারটা। হ্যাঁ, শেষেরটা। তাহলে আমাদের হুন্ডের বিধিটা অনুযায়ী ক্লিয়ার হয়ে গেল। এখন হুন্ডের বিধি কি বলে, এই দুইটার মধ্যে কোনটা ঠিক? 2 নাম্বারটা। হুম। আর হুন্ডের বিধি কি বলে, এই তিনটার মধ্যে কোনটা ঠিক? 1। 1 আর 2 দুইটা ঠিক, এটা ভুল। তাহলে তাহলে এখানে নতুন একটা নিয়ম আমাদের পল্লীর বর্জন নীতি অনুযায়ী আসতেছে, হুন্ডের বিধি অনুযায়ী, যে প্রায় অর্ধপূর্ণ, প্রায় পরিপূর্ণ অরবিটালের তুলনায় পূর্ণরূপে অর্ধপূর্ণ, পূর্ণরূপে পরিপূর্ণ অরবিটাল সেট অধিক সুস্থিত এবং পরবর্তী ইলেকট্রন সমূহ সুস্থিত বিন্যাস অর্জন করতে চায়। এই জন্য D9 হলে D4 থেকে একটা ইলেকট্রন D9 এ চলে যায়, ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হয়ে যায়। তা D4 এর এই ইলেকট্রনটা যেটা এখানে ছিল সেটা কখন ঢুকছে? এটা ঢুকছে 22 নম্বর অবস্থানে। 21 নম্বরে এখানে ঢোকা শুরু, সরি 20 নম্বরে। এটা হলো 20 নম্বর ইলেকট্রন। এই 20 নম্বর ইলেকট্রনটা চলে যায় এখানে, স্পিন চেঞ্জ হয়ে যায়। তাহলে কার স্পিন চেঞ্জ হলো? 20 নম্বরের। হ্যাঁ, এইটা একটা নতুন বিষয়, যে এই কপারের ইলেকট্রন বিন্যাসে বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে 20 নম্বর ইলেকট্রনের অবস্থান চেঞ্জ হয়ে যায়। সো আমরা এই পর্যন্তই আজকে ইলেকট্রন বিন্যাসের বিষয়। আর এটা তোমরা আশা করি নিজেরা প্র্যাকটিস করবে বাসায়। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের তালিকা এখানে আছে, তোমরা, আমি এটা ক্লাসে গুগল ক্লাসরুমে দিয়ে দিছি গতকালকে। হ্যাঁ, তোমরা এই গুগল ক্লাসরুম থেকে সব ডাউনলোড করে নিও। এই পুরা পেপারটাই, আমার এই পুরা লেখাটাই দেয়া আছে গুগল ক্লাসরুমে। আমার গুগল ক্লাসরুমের কোড জানো তো সবাই? না স্যার। কেন, আমি তো দিছিলাম, প্রথম ক্লাসেই স্যার দিছিলাম। আরেকবার বলেন। ওটা বের করে দেখতে হবে, আমার এই মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আমি একটু পরে দিয়ে দিবনি। হ্যাঁ, ঠিক আছে একটু পরে এই মেসেঞ্জারে দিয়ে দেবো গুগল ক্লাসরুমের কোড। তোমরা ওইখানে কোড ধরে এই পুরা এই যা যা দেখাচ্ছে এগুলি সবকিছুই আছে, প্রশ্ন টশ্ন সহ আছে। এখন ক্লাসের টাইম পার হয়ে যাচ্ছে তো, ওই জন্য আর এই স্যার সমারফিল্ডের নীতিটা একটু আরেকবার বলবেন? সমারফিল্ডের নীতি গত ক্লাসে আলোচনা হয়েছে। ওটা কোনো নীতি না, ওটা একটা মডেল, পরমাণু মডেল। যে একটা বৃত্ততে উপবৃত্তাকার কক্ষপথ থাকে, এদিকে উপস্তর বলে, এই হলো নীতি। উপস্তরের ধারণা সমারফিল্ড দিয়েছে। উপস্তরের ধারণা কিন্তু বোর নেই,
উপস্তরের ধারণা আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকেও পাই না, উপস্তরের ধারণা পাই সোমারফেল্ড তত্ত্ব থেকে। তাহলে সোমারফেল্ড তত্ত্ব হলো উপস্তরের ধারণা প্রদান করছে। তো এই হচ্ছে আজকে ক্লাস। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই মুহূর্তে, আমার ক্লাস শেষের দিকে, টাইম ওভার হয়ে যাচ্ছে। না, টাইম তো ওভার হয়নি, এখনো তো 3 মিনিট আছে। কোনো প্রশ্ন স্যার থাকলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু বলেন। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো এম। হ্যাঁ, অরবিটাল, প্রতিটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা একটা করে অরবিটাল প্রকাশ করে। প্রতিটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এক একটি অরবিটাল প্রকাশ করে। আর কিছু? এম এর মান এল এর উপর নির্ভর করে। এল এর মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যতগুলো সংখ্যা হবে সবগুলি এম। স্যার এটার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নাম দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ তো আছেই। কারণ যে বর্ণালীর পরমাণুর যে বর্ণালী হয়, বর্ণালীর উপরে, পরমাণুর উপরে যদি আমরা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে এই নতুন বর্ণালীগুলো বিভক্ত হয়ে যায়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর বর্ণালী বিভক্ত হওয়ার কারণে এগুলি, এই যে সকল কোয়ান্টাম সংখ্যা, এই জন্য এদের নাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বক ক্ষেত্রে উপস্থিত বর্ণালীর বিশ্লেষণের মাধ্যমে এটা আবিষ্কার হয়েছে। স্যার তাহলে সেটার সাথে এম এর মানের কি সম্পর্ক? ওইটাকে এম দিয়ে প্রকাশ করতেছে, আর পরবর্তীতে হিসাব নিকাশ করে ওইটা সূত্র আকারে আবিষ্কার করা গেছে। প্রথমে তো যে কোনো ঘটনা তোমার আগে পর্যবেক্ষণ থেকে আসে, তারপরে ওটার জন্য সূত্র তৈরি করা হয়। আবার উল্টোটাও হয়, বিজ্ঞানে দুই রকম ভাবেই কাজ চলে। কেউ পর্যবেক্ষণকে ব্যাখ্যা করার জন্য সূত্র তৈরি করে, আবার কেউ সূত্রকে ব্যাখ্যা করার জন্য পর্যবেক্ষণ করে, গবেষণা করে। তা এখানে এখানে ঘটনাগুলো, কোয়ান্টাম মেকানিক্সের ঘটনাগুলো উল্টা। এগুলি আগে পর্যবেক্ষণ করে বের করা হয়েছে, চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালীর বিশ্লেষণ হয়ে যায়, তারপরে তত্ত্ব দিয়ে এই 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 কোয়ান্টাম সংখ্যাগুলো আবিষ্কার করা হয়েছে। তার আগেই কিন্তু বিজ্ঞানীরা ওই চুম্বক ক্ষেত্র দিয়ে যেহেতু বর্ণালী বিশ্লেষণ হয়, এই জন্য ওটাকে প্রকাশ করার জন্য একটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা শুরু করছিল। এই জন্য এটাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বৈদ্যুতিক ক্ষেত্রে উপস্থিত বর্ণালী রেখা বিশ্লেষণ হয়। হ্যাঁ, এটাও কিন্তু একটা আছে, বিষয় আছে। তো সেটার জন্য কোনো কোয়ান্টাম সংখ্যা বলেনি এ পর্যন্ত। আর কিছু? আর 30 সেকেন্ডের মতো সময় আছে আমার হাতে, বলো কার কোনো প্রশ্ন? আর আমি গুগল ক্লাসরুমে কোড দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা দেখে ক্লাসরুমে ঢুকলে নোটগুলো সব পাবে, সবগুলো ক্লাসই পাবে, বিগত যত ক্লাস আমি নিয়েছি। এবং ওখানে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা সবই আছে। তোমাদের ক্লাস শেষ হয়নি না?